নমস্কার, ট্রাইব টিভি বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে ঠিক 24-এর মহারণ কার দখলে সিংহাসন নিয়ে আমি রয়েছি অঞ্জল আপনাদের সঙ্গে একেবারে মালদা দক্ষিণ লোকসভার অন্তর্গত ফারাক্কাতে। আর এখানকার হাল হাকিকত কিরকম রয়েছে, এখানকার পালস কি, এটা বুঝতে একেবারে চলে এসেছি গ্রাউন্ড জিরোতে। কথা বলবো সমস্ত প্রতিনিধিদের সঙ্গে, তার কারণ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। আর সেই জায়গাতে সব দলের প্রতিনিধিরা কি বলছে, তাদের সমর্থকেরা কি বলছে, তাদের কতটা প্রস্তুতি পর্ব ঠিক হয়েছে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। এবং সেই বিষয়ে আলোচনার আগে প্রথমে সমস্ত প্রতিনিধি যারা যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপনার নাম এবং আপনি কোন পার্টিকে রিপ্রেজেন্ট করছেন? অরুণময় দাস, তৃণমূল কংগ্রেস। বেশ, আপনার নাম? হেদায়েতুল ইসলাম, জাতীয় কংগ্রেস। বেশ, আপনার নাম? দিলীপ মিশ্র, সিপিআইএম। বেশ, আপনার নাম? মিলন ঘোষ, ভারতীয় জনতা পার্টি। আপনাদের চারজনকেই অশেষভাবে স্বাগত ট্রাইব টিভি বাংলায় 24-এর মহারণ কার দখলে সিংহাসন এই শোতে। প্রথমেই যে ইস্যু রাখবো সেই ইস্যু হচ্ছে রাম মন্দির, সিএএ, দুর্নীতি। এই তিন ইস্যু নিয়ে আপনাদের সবার কাছে, আপনাদের চারজনের কাছেই 2 মিনিট স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব আনইন্টারাপ্টেড। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। কি বিষয় বলবো? যাবতীয় বিষয় নিয়ে, রাম মন্দির, সিএএ, সব বিষয় নিয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই নির্বাচনে বিজেপির এজেন্ডা, সিঙ্গেল এজেন্ডা এতদিন ছিল, যেটা রাম মন্দির নির্মিত হয়েছে। কাজেই এই মুহূর্তে বিজেপির সামনে আর সর্বভারতীয় ব্যাপী কোনো নতুন এজেন্ডা নেই। তারা ভোটের মুখে লাগু করেছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যত একটা জুমলা আর কি, মানুষকে বোকা বানানো হচ্ছে। একটা পরিসংখ্যান বলেছে যে গোটা দেশে মাত্র 36,370 জন মানুষ আছে যারা এখনও পর্যন্ত ভারতের নাগরিকত্ব পাননি। তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। গোটা ভারতে লাগু করার মধ্যে দিয়ে তিনি ভারতীয়দেরকেই বলছেন যে আমরা ভারতীয়, তার জন্য আবেদন করুন। যারা আবেদন করতে চাইছেন আর কি, কিছু কিছু মানুষ দেখছি উল্লসিত হচ্ছে, খোলকরতাল নিয়ে রাস্তায় বেরোচ্ছেন, তারা আবেদন করছেন যাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তাদেরকে প্রথমত অভারতীয় বানিয়ে দিয়ে তাদেরকে ভারতীয় হওয়ার আবেদন জানাচ্ছে। এই নির্বাচনী জুমলা এইবার ভারতবর্ষের মানুষ বিজেপিকে শিক্ষা দিবে। বেশ, আপনার 2 মিনিট সময় শেষ হওয়ার আগেই আপনি শেষ করেছেন, এবার আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রাম মন্দির নিয়ে তো কোনো প্রশ্নই নেই, যেহেতু একটা সম্প্রদায় মেনে নিয়েছে সুপ্রিম কোর্টের আদেশকে। এখন কোনো ইস্যু নেই রাম মন্দির নিয়ে ইস্যু যদি বিজেপিরা তুলছে, সেই ইস্যু পাবলিক খাবে না। সিএএ নিয়ে আমার পূর্ববর্তী বক্তা যা বললেন, সিএএ নিয়ে যেটা ভাওতাবাজি চলছে, যেটা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। বিজেপি বলছে আমরা সিএএ লাগু করব, আমরা একটা সম্প্রদায়কে এখান থেকে বিতাড়িত করব, আমরা এখানে তাদেরকে নাগরিকত্ব দেব না। আর একটা রাজনৈতিক দল তৃণমূল, সে বলছে আমরা এটাকে আটকাবো যে করে হোক। এই যে সাম্প্রদায়িক বিভাজন, 2 সম্প্রদায়কে ভাগ করে দিয়ে বিগত 2021-এ যেরকমভাবে ভোট ভাগ করে এটাকে বিভাজন করেছেন এবং একনায়কতন্ত্র কায়েম করেছেন, পরবর্তীতে আবার এই লোকসভা নির্বাচনে সেই জিনিসটাকে কায়েম করতে চাইছেন এই সাম্প্রদায়িক বিভাজন করে। বেশ, এবার আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রাম মন্দির নিয়ে বলার মানে আপনারা বোধহয় রাম মন্দির আর বিজেপিকে এক করছেন। রাম মন্দির যদি হিন্দুদের ইস্যু হয়, আমরা এখানে হেদায়েতুল্লাহর নাম শুনে বোঝা যাচ্ছে ও মুসলিম, বাকি 3 জন আমরা হিন্দু। তো বিজেপিকে আমি মনে করি, আমি আবার মনে প্রাণে এখানে যারা আছে তাদের মধ্যে সবচাইতে বড় হিন্দুর মধ্যে আমি একজন, আমি মনে করি বিজেপি হিন্দুদের সবচাইতে বড় বিরোধী দল। কারণ হিন্দু ধর্মটাকে ভাগ করছে। আগে আমরা এক ছিলাম, এখন ভাগ করছে। 2 হচ্ছে সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ারে ভালো জিনিস। যদি কেউ নাগরিক না হয়ে থাকে ভারতবর্ষে, তাকেও নাগরিকত্ব দিক। তো তাদের মন্ত্রী বলছে যে আমি অ্যাপ্লাই করব। আবার ওদের আরেক দল যেটা আরএসএস আর আরেকটা পার্টি তৃণমূল বলছে অ্যাপ্লাই করিস না, করলে আমি কেস করব, তাহলে তোর আর মন্ত্রী হওয়া থাকবে না। তো এই যে মজার জিনিস, ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সিএ। আর দুর্নীতিটা পরের 2 মিনিট আমাকে বলতে দিয়ে। দুর্নীতিটা অনেক বড় ইস্যু, কারণ দুর্নীতিতে তৃণমূল
চোর, আমি বলতাম ছেচকা চোর, এই গটি বাটি চুরি করে। আর বিজেপি হচ্ছে ডাকাত, ওরা খেয়ে হজম করেছিল। এখন ওই স্টেট ব্যাংকের বন্ড বৃহস্পতিবারে বেরোবে, সেগুলো আপনারা দেখতে পারবেন যে তৃণমূলের চাইতে কত বড়। তৃণমূলকে ট্রেনিং ঠিক মতো দিতে পারেনি। টেবিলে যেগুলো দেখতে পাচ্ছেন 50 কোটি 1 কোটি, আর ওদের দেখবেন 10,000 20,000 কোটি। আর যা দেখতে পাবেন না তাও আমরা দেখাবো কিছুদিনের মধ্যে, যে বিজেপি ডাকাত। বেশ, আপনার 2 মিনিট সময় শেষ, এবার আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথমে বলি যে রাম মন্দির নিয়ে, রাম মন্দির আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতি প্রায় 500 বছর উপেক্ষিত একটা ইস্যু, এবং ভারতীয় জনতা পার্টির এটা মূল ইস্যু ছিল। যেদিন থেকে ভারতীয় জনতা পার্টি গঠন হয় 1980 সাল থেকে, সেদিন থেকে আমাদের কয়েকটি যে দিশা বা কয়েকটি যে আমাদের চিন্তাভাবনা। আমরা সম্ভবত 1925 সালের কথা বলছেন। আমি ভারতীয় জনতা পার্টির মানে একদম জন্মলগ্ন থেকেই বলছি। আমি সেই বিষয় থেকে আমরা দেখতে পাই আমাদের যেরকম 370 ধারা সে সময়তে আমাদের ছিল, আমাদের অনুপ্রবেশের বিরোধিতা ছিল, আমাদের রাম মন্দির নির্মাণের একটা প্রতিজ্ঞা ছিল। আজকে দীর্ঘদিন যাবৎ, আজকে 500 বছরের উপেক্ষিত সেই রাম মন্দির ভারতীয় জনতা পার্টি করেনি। আমার এখানে কংগ্রেস মিত্র বলেছেন যে একটা সম্প্রদায় মেনে নিয়েছে। তাইলে আমি কংগ্রেস মিত্রকে জিজ্ঞাসা করতে চাই, সুপ্রিম কোর্টের একটা মানে রায় বা জাজমেন্ট একটা সম্প্রদায় মেনে নিয়েছে মানে আপনি কি বোঝাতে চাইলেন? তার মানে কি আপনি মানতে চান না? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি আপনাদের দলীয় ব্যাপারের ঊর্ধ্বে নয়? যারা দেশের নীতি নির্ধারণ করে, আইন সংবিধান প্রণয়ন করে। আজকে আমি বলতে চাই যে রাম মন্দির সকলেরই একটা উপেক্ষিত ছিল, অপেক্ষা রয়েছিল যে 500 বছর পর আমরা একটা রাম মন্দির পাবো, এবং সেটা সুপ্রিম কোর্টের ন্যায় পেয়েছি আমরা। দ্বিতীয়ত, সিএএ নিয়ে যারা বিতর্ক করছেন, আমার এখানে তৃণমূল বন্ধু এবং কংগ্রেস সিপিএম বন্ধুরা যারা বলছেন, এতদিন তাদের সাহস হয়নি, কারণ তারা তোষণের রাজনীতি করে গেছেন, বিশেষ একটি সম্প্রদায়কে তোষণ করে গেছেন। ভারতীয় জনতা পার্টি বুক ফুলিয়ে বলতে পারে ভারতের সবকা সাথ সবকা বিকাশ, একমাত্র ভারতীয় জনতা পার্টি এটা দাবি করতে পারে। আজকে সিএতে কোনো জায়গাতে একটা কলামেও আপনি একটা কোনো পয়েন্টেও যদি আমি দেখাতে পারেন যে এখানে মুসলিমদেরকে বলা হয়েছে যে নাগরিকত্ব দেওয়া হবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার 2 দিন আগে ঘোষণা করেছেন যে ভারতবর্ষে বসবাসকারী 18 কোটি মুসলিমের কোনো সিএ নাগরিকত্বের জন্য কোনো অ্যাপ্লাই করতে হবে না। কেবল অ্যাপ্লাই করতে হবে যে সকল লোকেরা পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা পার্শ্ববর্তী দেশে ধর্মীয় আচরণে তারা বাধা পেয়েছেন, মান সম্মানে আঘাত এসছে, তাদেরকে ওখানে থাকতে অসুবিধা হয়েছে, যারা ওখানে সংখ্যালঘু তাদেরকে ভারতবর্ষে বিশেষ করে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে, কারোর নাগরিকত্ব দেওয়ার কথা বলেনি। আপনার 2 মিনিট সময় শেষ হচ্ছে, আসবো। কিন্তু ওরা পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা নয়, বাংলাদেশ। যাই হোক, একেবারে যে লগ্নের দিকে আছি, আপনাদের 4 জনকেই 2 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। এবার একেবারে যে সেগমেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করব, প্রবেশ করব, সেই সেগমেন্টে সমর্থকরাও তাদের কথা রাখতে পারেন। আপনারা হাত তুলবেন, আপনাদের কাছে আমি পৌঁছে যাব। প্রশ্ন থাকবে, উত্তর পর্ব চলবে। প্রশ্ন উত্তর পর্বে আমার প্রথম প্রশ্ন থাকবে একেবারে তৃণমূল কংগ্রেসের কাছে। এত কিছু হচ্ছে, এত দুর্নীতি বিভিন্ন ইস্যু উঠছে, তা সত্ত্বেও আপনারা কি আস্তে আস্তে কোণঠাসা হচ্ছেন না? আপনারা কি মনে করছেন না যে আস্তে আস্তে আপনারা সত্যিই কোণঠাসা হচ্ছেন? কি বলবেন? না, দুর্নীতি কি মুক্তি পেয়েছে নাকি? যারা দুর্নীতি করেছে, আইনের পথে চলছে, তারা জেলে আছে। দল তো তাদেরকে সাপোর্ট করেনি। দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। দুর্নীতি কি এই তৃণমূলের আমলে নতুন হচ্ছে নাকি? ভারতবর্ষের জন্মলগ্ন থেকে দুর্নীতি হয়ে আসছে। সিপিএমের আমলে দুর্নীতি হয়নি? প্রচুর দুর্নীতি হয়েছে। এই যে সন্দেশখালি নিয়ে চিৎকার পাচ্ছে, আমার সিপিএমের নেতা কয়েকদিন আগে বলছে ফারাক্কাও সন্দেশখালি মতন পরিস্থিতি। হ্যাঁ, অবশ্যই ফারাক্কা সন্দেশখালির মতন পরিস্থিতি ছিল। এখনই চলে যান বাহাদুরপুরের বাগদাবরা গ্রামে, আদিবাসীদের জমি দখল করে রেখেছে সিপিএমের নেতা। চলে যান আমতলাতে, ওই জমি ভেস্ট করে সিপিএমের নেতারা সেই জমি দখল করে রেখেছে। এই ব্যারেজ রেল কলোনির উদ্বাস্তুরা তারা কাজের সূত্রে বাইরে গেছে, বাড়ি ফিরে এসে দেখছে তাদের বাড়ি নাই, দখল হয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। সবটাই করেছে সিপিএমের নেতারা। কাজেই দুর্নীতিটা নতুন করে জন্মগ্রহণ করেনি। সিপিএমের আমলে সব ধামাচাপা পড়ে থাকতো, এখন তার তদন্ত হচ্ছে এবং শাস্তি হচ্ছে।
বেশ মানছি, কিন্তু প্রশ্ন উঠছে আপনারা ফারাক্কার একটি জায়গাতে যাওয়ার কথা বললেন, তাহলে সেখানেও তো আপনাদের পুলিশ প্রশাসনের থাকা উচিত। পুলিশ প্রশাসন সেখানে কি করছে? আপনাদের সেখানে যেখানে আদিবাসীরা জায়গা থেকে বঞ্চিত হচ্ছেন আপনি বললেন, সেখানে পুলিশ প্রশাসন কি করছে? হ্যাঁ, পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। জায়গা দখল করে 20 বছর ধরে দখল করেছিল, সে আদিবাসীরা জানতে পারেনি। আমরা তার তথ্য জোগাড় করে দিয়েছি, তার জমি তাকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সময়ের ঘটনা, এটা যে ঘটনাটা বললো সেটা তৃণমূলের আমলের ঘটনা, এটা সিপিএম এর সময়ের ঘটনা। এবং সেই সময় দেখা গেছে যে প্রচুর আদিবাসী মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে, তাদের সঙ্গে প্রচুরভাবে তাদেরকে ফ্রড করা হয়েছে। এবং সিপিএম এর বর্তমান ফারাক্কার যারা সিপিএম এর লিডার রয়েছেন, তারা যেভাবে তোষণের রাজনীতি করেছেন এবং নিজেদের পরিবারকে চাকরি থেকে শুরু করে, যদি কারো হাজব্যান্ড হয়ে থেকেছে টিচার, তার ওয়াইফ থেকেছে আইসিডিএস এর ওয়ার্কার, এবং এইভাবে যে তোষণের রাজনীতি করেছে এবং নিজেদের সুযোগ সুবিধা ভোগ করেছে, সেই ভোগ থেকে আজকে বলছি সিপিএম কে মানুষ জিরো করেছে। বেশ, আপনি হাত তুলেছিলেন, বলুন। উনি যে বললো যে আমতলায় সিপিএমেরা জমি দখল করেছে, উনি কি সত্য প্রমাণ দিতে পারবে যে আমতলায় সিপিএমেরা জমি দখল করেছে? কথা। আর উনি বললেন যে আগে চোর ছিল, তাই বর্তমানে আমরা চুরি করছি। তাহলে স্বীকার জমি বেনামি জমি এখন আমরা চুরি করছি, মহাজনের কাছ থেকে নিয়ে গরিব মানুষকে 10 কাঠা 8 কাঠা করে বিলি করা হয়েছে, কিন্তু সিপিএম কেউ লয়নি। এসব ফালতু কথা, এই ভাউতা, এটা ভাউতা, তৃণমূলের ভাউতা। দেখুন, প্রথমে করেছে সিপিএমরা দুর্নীতি, এখন তৃণমূলেরা করছে, ঠিক আছে? আর এখন যেহেতু বর্তমানে রাজ্যে এখন তৃণমূলের সরকার, পুলিশ প্রশাসন তৃণমূলের, পুলিশ প্রশাসন কি করছে তাহলে যদি এগুলো তদন্ত হয়, আদিবাসী এলাকা, পিছিয়ে পড়া এলাকা, দ্রুত অ্যাকশন নিতে হবে এবং প্রশাসনকে অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। তাহলে প্রশাসন কেন ঘুমিয়ে আছে? প্রশাসনের দেখা উচিত ছিল এটা। বিষয়টা হচ্ছে দুর্নীতি যদি তৃণমূলের মুখে শোভা পায় না, কারণ ওরা তো দুর্নীতিতে জড়িত, দুর্নীতি থেকে যাদের জন্ম। পরিষ্কার কথা আমি বলতে চাই যে তৃণমূল আজকে সত্যি কথা মামাটি সরকারের একটা ডাক দিয়েছিল। আজকে দুর্নীতি থেকে জন্ম বলতে, আজকে দুর্নীতি থেকে জন্ম বলতে, দুর্নীতির জন্ম বলতে যিনি ওনাদের মুখ্যমন্ত্রী, উনি যে বললেন যে কংগ্রেসও দুর্নীতি করেছে, দেশের শাসন ব্যবস্থার প্রথমকাল থেকে দুর্নীতি করেছে, সেই মমতা ব্যানার্জি কংগ্রেসেরই গর্ভে জন্ম, সেইখান থেকে তিনি তৃণমূলে এসে। বেশ বেশ বেশ, আমি উত্তর নেব। বিজেপির যে দুর্নীতি, সেই দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। নীরব মোদী কোথায় গেলেন, ললিত মোদী কোথায় গেলেন, সেই জবাব দিতে পারবেন? দুর্নীতিতে বিজেপি তৃণমূল দুর্নীতিতে এক। 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে কোথায় গেল? যারা শিক্ষক, যারা শিক্ষায় চুরি করে, যারা গরু পাচার করে, কয়লা পাচার করে, সোনা পাচার করে, মানব পাচার করে, তাদের কাছে দুর্নীতি আমরা শিখতে চাই না। আরে আমার বিজেপি বন্ধু যে বলছে এনআরসিতে অসুবিধা নেই, কেকা ছিসিতে অসুবিধা নেই, উনি আমার বিজেপি বন্ধু। আপনার গোটা ভারতবর্ষকে আজকে বিক্রি করে দিচ্ছে নরেন্দ্র মোদী, ললিত মোদী, নীরব মোদী, হাজার হাজার কি অবস্থায় আছে আজকে আপনারা দেখুন, ললিত মোদী থেকে শুরু করে কিং ফিয়ারের মালিক, আজকে নরেন্দ্র মোদী ভ্রষ্টাচারে 1 নম্বরে। যদি নরেন্দ্র মোদী ডাকাত হয়, তৃণমূল চোর, আমরা এটা প্রমাণ করে দিয়েছি। কেন আপনারা দেখছেন আমাদের ললিত মোদী থেকে মেল চুস্কি, ইনারা কিন্তু ভারতবর্ষে কেউ নাই। সবাই বেল্টে বাইরে আছে, রাহুল গান্ধী বেল্টে বাইরে, সোনিয়া গান্ধী বেল্টে বাইরে। কি করছে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, তিনটাই চোর। ইনারা বলছেন, সিপিআইএম কংগ্রেস বলছেন যে দুর্নীতি আগে ছিল, টিএমসি বলছেন যে দুর্নীতি আগে ছিল, বিজেপি বলছে দুর্নীতি আগে ছিল। 7 লক্ষ কোটি টাকা নীতিন গডকরির কই হিসাব? রাস্তার উপরে 7 লক্ষ কোটি টাকা দুর্নীতি। নীতিন গাডকারি। একটা কথা বলি, এরকম করে ডিবেট তো মানুষ শুনতেই পাবে না। আমার কথা হচ্ছে যাদেরকে যখন বলতে দেবেন বলুক। আমি কয়েকটা তথ্য আপনার কাছে তুলে ধরছি। তৃণমূল সরকার, তৃণমূল প্লিজ, না 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 না, শুনতে দিন প্লিজ। শুনছি, শুনে নিন। আমি বলতে চাই বর্তমান শাসক দলের কাছে কিছু প্রশ্ন আমার আছে। আজকে দীর্ঘ 3 বারের সরকার, 5.5 লক্ষ শূন্য পদ রয়েছে, ভর্তি হয়েছে কি? আজকে পশ্চিমবাংলায় নতুন কোনো শিল্প এসেছে কি? পশ্চিমবঙ্গে হিংসা মুক্ত হয়েছে কি? পশ্চিমবঙ্গে ঋণ কমেছে কি? আপনাদের বিজেপির কয়জন মন্ত্রী বেল্টে আছে?
এলআইসি বিক্রি হয়ে গেছে, আজকে রেল, এয়ার ইন্ডিয়া সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে, তার জবাব কে দিবে? আমি বলছি যে এই দুর্নীতির কথা শুনলে এই সব রাজনৈতিক দল আর তাদের সমর্থকটা চাইছে। আমি বলছি সিপিএমের নামে দুর্নীতি একে বল, ওই যে বলছিল ছেলেগুলো আমার শুনতে, এবং এটা অন্তর থেকে বলছি যে সিপিএমের দুর্নীতি আমার পার্টির কোনো নেতা শোনে কিনা, আমি সবচাইতে বেশি শুনতে ভালোবাসি, কারণ শোনার পর আমরা চিহ্নিত করার চেষ্টা করি। হ্যাঁ, সিপিএমের দুর্নীতিগ্রস্ত ছিল না এটা যদি বলে কেউ মিথ্যা কথা বলবে, ছিল অনেকে, তাদের কেউ এখন বিজেপি, কেউ এখন তৃণমূলে এমপি হয়েছে, হয়েছে, মেয়ে ছেলে নিয়ে কীর্তি করেছিল, কোনো তার টাকা পয়সার দুর্নীতি ছিল না। কি নাম টিটিউসির এখন সভাপতি ঋতব্রত, তার কোনো টাকা পয়সার ছিল না, ওই পেন বলছে ওগুলো না, 8-10টা মেয়ের করেছিল, সিপিএম বহিষ্কার করলো, সঙ্গে সঙ্গে তৃণমূল নিয়ে নিল, খগেন মুর্মু তাকে নিয়ে নিল। এখানেও যারা বক্তব্য রাখছে তারা কেউ কখনো সিপিএমে ছিল, ছিল, হ্যাঁ, যে কোনো কারণে আর্থিক লাভের জন্য হোক, এতে হোক, তারা অন্য দলে গেছে। আমার দুর্নীতি নিয়ে আমি অন্য দলের না, সিপিএমের দুর্নীতি আমি আহ্বান করছি যে আদিবাসী বা এতে যদি হয়ে থাকে, আই এম দ্য লাস্ট পার্সন যে তার পক্ষে আমি দাঁড়াবো। সুজন চক্রবর্তীর স্ত্রী তিনি যে চাকরিটা পেয়েছিলেন সেটা যে দুর্নীতির পরিবর্তে পেয়েছিলেন, তাহলে ওনাকে বলুন সুজন চক্রবর্তীকে আবার প্রার্থী করলো, তাহলে উনি ওনার হাইকমান্ডকে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে বলবেন যে সুজন চক্রবর্তীকে আবার কেন প্রার্থী করা হলো। এই সুজন চক্রবর্তীর ব্যাখ্যা অনেক বড় উঁচু জায়গা, এই ছোটোখাটো জায়গা বলে আমি উত্তর দিতে পারবো। ওর বউ কবে ইন্টারভিউ ছিল, কবে ইন্টারভিউ বোর্ডে কে ছিল, সব টিভিতে বেরিয়েছে। যদি সামান্য ওরা পেত, ওদের প্রশাসন এখন ছিঁড়ে ফেলতো, যেভাবে ইডি সিবিআই মোদিরা লাগাচ্ছে, ওরাও সিআইডি লাগিয়ে এমনি তো আমাদেরকে অস্থির করে দিচ্ছে। 6 বার আমাকে ডেকেছে অ্যাসপন্ডের দুর্নীতি নিয়ে কথা বলার জন্য, আগের আইসি, যে অ্যাসপন্ডে তোলাবাজি চলছে। তো তোলাবাজি যেমন তৃণমূল চলছে সেরকমই, এই যে একটা কথা এবার বিজেপির বন্ধুরা শুনবে, যেমন ওদের বললাম যে দুর্নীতির জন্য হোক বা যে কোনো কারণে হোক সিপিএম থেকে গেছে, এবার বিজেপির যারা কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে, আমি ওদের ক্যাম্পে গিয়ে লাল সালাম জানিয়েছিলাম, যেটা আমার পার্টিতে যারা লড়াই করে লাল সালাম আজকেও চলছে। যে ছেলেগুলো কোনোই নাই, ওরা হয়তো সৎ মনে গেছে, ওদের এমপিরা কোটা নিয়ে চলে যাচ্ছে। এই তো টেট ফেটের গল্প আপনারা জানেন, ফারাক্কা ব্যারেজে IWAI বলে একটা সংস্থা, তারা 30টা রিক্রুট করছে, 50 লাখ টাকা হচ্ছে, 5 লাখ টাকা হচ্ছে ঠিকা শ্রমিক নিয়োগের রেট। তাদের যে হেড, তার কাছে আমি গিয়েছিলাম, সে কাঁপছে, হ্যাঁ আমি নিইনি, আমি আপনার কথা আমি বলিনি, যদি কেউ নিয়ে থাকে এনকোয়ারি করুন, আমার গ্রামের 5-6 জন। কোটা তো আপনিও পেয়েছেন, যারা ঠিকাদার আমরা লোক দিয়েছি নাইনি, কিন্তু বলেছে সব দলের ঠিকা আছে, কোটা আছে, দিলীপ মিশ্রেরও কোটা আছে। উত্তর নেব। চন্দন বসু ওনাদের মুখ্যমন্ত্রী ছেলে, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, বিস্কুট কেলেঙ্কারি, জমি কেলেঙ্কারি, এখন বর্তমানে সূর্যকান্ত মিশ্র স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার স্ত্রীর কন্ডম কেলেঙ্কারি। বলতে পারেন না? লজ্জা লাগে ওনাদেরকে বলতে। আর বিজেপির সঙ্গে সেট আপ করে আর কতদিন তৃণমূলকে রাখলে এই এনকোয়ারিগুলো জানবেন। আমি আবার বলছি যে চন্দন বসুর কেলেঙ্কারি, আমি একটা গল্প, 1 সেকেন্ড আমাকে সময় দেবেন, হ্যাঁ, একটা গল্প বলছি যে জ্যোতি বসু সঙ্গে একটা ওই রশিদ বলে বোমবাস্টে একটা সেই সময় আনন্দবাজারে খবর বেরিয়েছিল যে তার পয়সায় জ্যোতি বসু গেছে। আই এম দ্য পার্সন, যে আমার পার্টিতে আমি প্রশ্ন করেছিলাম এটা যদি সত্যি হয় তাহলে এটা হবে। আমাদের অনেক পার্টির নেতা রেগে গেছিলো, সেই সময় মধুবাগ ছিল সেক্রেটারি, সে আমাকে সমর্থন করেছিল, যে হাইকোর্টে কেস মানহানির করেছিল। তা আমি সেই পার্টি করি যে যার সামান্যতম দুর্নীতি যদি প্রমাণ হয় আর যদি অ্যাকশন না নেয়, আমি সেই মুহূর্তে পার্টি করব না। বলছি আজকে আমি সিপিএম এর নেতাকে একটাই কথা বলতে যাই, ফারাক্কার সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তাহলে সেই জায়গাতে যখন এখানে তৎকালীন এমপি ছিলেন, ওনাদের তৎকালীন এমএলএ ছিলেন, তাদের চিরকুটে কতজনের চাকরি হয়েছে ফারাক্কার বেহুয়ানের পলাশি গ্রামে গেলে দেখতে পাওয়া যাবে। ক্লাস 8 রাহুল গান্ধী সংসদে প্রশ্ন তুলেছিলেন, আদানির কাছে 20 লক্ষ কোটি টাকা কার, তার জন্য তার নামে কেস হলো। কে করলো? প্রধানমন্ত্রী নিজে কেস করলেন নিজের লোকদেরকে দিয়ে। এই যে দুর্নীতি, 7 লক্ষ কোটি টাকা রাস্তার কেলেঙ্কারি নীতিন গডকরির, কোথায় গেল? রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়নের যে 8 লক্ষ কোটি টাকা, 800 কোটি টাকা কোথায় গেল? দুর্নীতিতে 2 দল সমান,
তৃণমূল যা বিজেপি তাই। তৃণমূলের মধ্যে ভারতবর্ষে বিচার ব্যবস্থায় কোর্ট আছে, যেতে বলেন না কোর্টে। ভাওতাবাজি যে কথা, ভাওতাবাজি কথা এগুলো কোনো চলবে না। কংগ্রেস, তৃণমূল, সিপিএম যে ভাওতাবাজি দিয়ে যাচ্ছে, মানুষকে যে টোপ দিচ্ছে, সংবিধান আইন আছে, জজ আছে, কোর্টের মাধ্যমে ফাসলা হবে। ওদের কাছে কোনো জিনিস আছে 2000 কোটি টাকার মালিক। জয় কিসের বিজনেস 2000 কোটি টাকার মালিক? জয় শাহ 2024 সাল আগে কি ছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কোটি টাকার মালিক। গান্ধী বিশ্বের 10তম মহিলাদের মধ্যে, 10টা বড় লোকের মধ্যে 4তম। ওর কোন বাবার ফ্যাক্টরি ছিল, কোন ব্যবসা ছিল, কোন চাকরি করে, কোথাকার টাকা নিয়ে আসে, কিভাবে বিশ্বের 4 নম্বর? অমিত শাহ কি ছিল? অমিত শাহ ছেলে কোন ক্রিকেটার, কিসের কত বড় খেলোয়াড় ক্রিকেটার, কোটি কোটি টাকার মালিক। অমিত শাহ কোটি কোটি টাকার মালিক। আজকে আমাদের দক্ষিণ লোকসভা কেন্দ্রে নিয়ে আলোচনা হচ্ছে। আমি কংগ্রেসের প্রতিনিধির কাছে একটা প্রশ্ন করতে চাই যে ওনাদের 5 বছর আগে যিনি জিতেছিলেন এখানে ভোটে, ডালু মিয়া, আবু হাসান খান চৌধুরী, উনি এখানে ফারাক্কার মুখে এক ডালি মাটি ফেলেছেন কিনা 5 বছরে? উনি জবাব দিন। দক্ষিণ লোকসভা কি প্রশ্ন? আমার প্রশ্ন একটাই যে এখানে 5 বছর আগে আবু হাসান খান চৌধুরী জিতেছিলেন, কংগ্রেস প্রতিনিধি বলুক তো ফারাক্কার মাটিতে বা দক্ষিণ লোকসভা কেন্দ্রের, মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে কোথাও এক ডালি মাটি পড়েছে কিনা 5 বছর? আবু হাসেম খান চৌধুরী ফারাক্কাতে যা কাজ করেছে, কোদালকাট্টি ব্রিজ, মহেশপুর ব্রিজ, বিষয়টা হচ্ছে, আমি বলতে চাই আজকে কংগ্রেস সিপিএম দোষর হয়েছে, ওদের আদর্শ নীতি জলাঞ্জলি গেছে। একটা পরিসংখ্যান যদি বলতে দেন আমি বলতে পারি। আজকে সাইবাড়ি হত্যাকাণ্ড, বিজন সেতু হত্যাকাণ্ড, বানতলার গণধর্ষণ, আজকে রক্তাক্ত সিঙ্গুর, নন্দীগ্রামে গণধর্ষণ, আজকে লালগড়ের মাওবাদী তকমা, আজকে নেতাই গণহত্যা। তারপরে যারা আজ কংগ্রেস সিপিএম এর গলা ফাটাচ্ছে, তাদের যুব কংগ্রেস এবং কংগ্রেসের 17,000 কার্যকর্তাকে হত্যা করেছে সিপিএম। আর আজকে তাদের জলাঞ্জলি দিয়ে তাদের সঙ্গে দোষর হয়ে ইলেকশন লড়ছে। বলছি, মিলনবাবু বললেন আমার জোট সম্পর্কে এখনো আমি জানি না এখানে কোনো জোট হয়েছে কিনা। আর আমি সেটা প্রার্থী দিয়েছেন, এখন পর্যন্ত প্রার্থী ডিক্লারেশন কেন করেননি? কটা করেছেন? আপনার কটা করেছেন? আমরা আগামী দিনে আরো 22টা করব। আচ্ছা, আপনাদের প্রার্থী ঘোষণা করা, 1 মিনিট ভাই আমাকে একটু বলতে দেন। মিলনবাবু আরে শোনেন, অক্সফোর্ডে লন্ডনে এশিয়া এর বিরোধিতা করা, শোনেন তৃণমূলের লোককে এসে, ভারত বিরোধী লোককে এসে এখানে দাঁড় করিয়ে ভারত বিরোধী ভারত মাতার সন্তান আমিও, ভারত মাতা নিয়ে এত উদ্বেগের। আমি যে আপনাদের এত বিরোধের কারণ কি? আপনাদের রুমমেট, এমনকি বেডমেট একই বিছানায় যে ঘুমাচ্ছে। আরে শোনেন, আরে প্লিজ আরে পাকিস্তান পড়ে, পাকিস্তান আরে প্রমাণ করে দিল, আমরা রাষ্ট্রবাদী প্রমাণ করতে যাচ্ছে বিজেপি সরকার। প্রত্যেক ইলেকশনে পাকিস্তান করে বিজেপি সরকার কেন্দ্রে আসছে। আর আজকে সেই পাকিস্তানের কাছ থেকে চাঁদা নিয়েছে বিজেপি সরকার, সব থেকে বিরোধী হচ্ছে, দেশ তো রয়েছে বিজেপি সরকার। বলছি, দক্ষিণ মালদা লোকসভার যে ক্যান্ডিডেট, যে এমপি, আমাদের কারেন্ট এমপি, তিনি কোথায়? গত 5 বছরে কত এলাকায় ঘুরেছেন? এই ফারাক্কা বিধানসভাকে শুধু জাউলাবাজি দেখিয়েছে। আমি উত্তর নেব না, মানে রানিং এমপির কথা বলুন। আমার কথা, ভাই জিন্দাবাদ। আমার কথাটা শুনলে ওরাও খুশি হবে, এরাও খুশি হবে। আমি যে এত বিরোধ কিসের? একই বেডে ঘুমাচ্ছে স্বামী স্ত্রী, ওই সৌমিত্র, আরে হঠাৎ ভোটে দাঁড়ানোর জন্য ব্যক্তিগত আক্রমণ ছেড়ে আমি বিছানা, এটা ব্যক্তিগত না, আপনি কন্টিনিউ করুন। আমি বলছি এরা একই সঙ্গে সহধর্মিনী ছিল, একবার এই দলেও যাচ্ছে, ওই দলে যাচ্ছে। তাদের পার্থক্যটা কোথায়? এমএলএ বা এমপি যা যেছে বলছি না,
3 বছর আগে ওই মহিলা বিজেপির হয়ে প্রচার করেছে। হ্যাঁ, আজকে তিলকে বাবু খগেন মুর্মু, আজকে ওনাকেও আমি বলছি দিলীপ মিশ্র মহাশয়কে আগামী দিনে আপনাকেও রানিং এমপির ব্যাপারে যদি বলা হয়, তৃণমূলের নেতাদের আমি পরিষ্কার বলছি, এই প্রশ্নটা বর্তমানে যে প্রাক্তন এমএলএ তৃণমূলের, তার কাছ থেকে জেনে নিলে সত্যি কথা উনি বলে দেবেন। এক মিনিট। আবু হাসেম খান চৌধুরী যতটা কাজ করেছে, এক ধার থেকে যদি বলে থাকি গনে শেষ করতে পারবে না। এক ধার থেকে যদি মহাদেবনগর রাস্তা, গোপালনগর ব্রিজ এমপির কোটা হাসেম খান চৌধুরী করেনি, 110 টাকা দিয়েছে। আর যিনি বললেন যে স্বামী স্ত্রী আলাদা পার্টি করেন, তাহলে ওনার স্ত্রী গণতন্ত্র ভোগ করতে পারে না, ওনার স্ত্রীকে উনি বাধ্য করছেন। কোটা ব্রিজ, মহাদেবনগর রাস্তা, তিলডাঙ্গা রাস্তা, শিকারপুরের রাস্তা গনে শেষ করতে পারবে না। আচ্ছা, আজকে উনি এত বড় কথা বলছেন, ওনার জোট সঙ্গী যখন বিধানসভা ভোট আসবে তখন ওনারা সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে জোট করবেন, আর লোকসভা ভোট আর পঞ্চায়েত ভোট আলাদা করবেন। ওনাদের নীতি আদর্শ সব বিসর্জন দিয়েছে। ফারাক্কায় যত ব্রিজ হচ্ছে সব কংগ্রেসের তৈরি, একটা প্রমাণ দেখাক তৃণমূল ফারাক্কায়। তৃণমূল প্রমাণ, কংগ্রেসের কোনো কিচ্ছু নেই। ফারাক্কার বুকে কংগ্রেসের এমপির দ্বারা কোনো কাজ হয়নি, এবং যখন তৎকালীন এমএলএ মইনুল হক ছিলেন, উনি যথাযথভাবে চেষ্টা করেছেন। যে তৃণমূল কতটা কাজ করেছে 11 বছরে, তৃণমূল কতটা কাজ করেছে? আরে তৃণমূলের 8 কিলোমিটার, তৃণমূল 11 বছরে কত কাজ করেছে? 8 কিলোমিটার বিদ্যুতের চুক্তির মোহ হারিয়ে ফেলেছে সিপিএম কংগ্রেস। বেশ, উত্তরটা নিতে দিন প্লিজ। উন্নয়ন নিয়ে কথা বললে এরা অনেক বড় বড় কথা বলে। ফারাক্কায় আপনি যা উন্নয়ন দেখবেন, এই যে পঞ্চায়েতের কথা বলে, এখানকার যে 9টা পঞ্চায়েত, তার ভবন, এখানকার পঞ্চায়েত সমিতি, এখানকার যতগুলো প্রাইমারি স্কুল, ফারাক্কা ব্যারেজ ছাড়া যতগুলো হাই স্কুল, এখানকার এনটিপিসি, এখানকার আম্বুজা, এখানকার বাস স্ট্যান্ড, সব, এমনকি যেখানে দাঁড়িয়ে আপনারা আলোচনা করছেন এই কলেজ, সেটাও বামপন্থীদের তৈরি। এবার তৃণমূল করছে, কিছু করেনি এটা বলবো না, এই কলেজের উপরে দোকান তৈরি করে বিক্রি করছে, ওই বিডিও অফিসের সামনে দোকান করে বিক্রি করছে, ফরেস্ট যেগুলো বামফ্রন্ট করে গেছিল সেগুলো কেটে বিক্রি করছে, ওই ফরেস্টের লোক আছে। হ্যাঁ, তো এই হচ্ছে উত্তর। তৃণমূলের সিপিএম এর উত্তর দিচ্ছি আমি। আজকে এখানে বামফ্রন্টের আমলে এই স্টেডিয়ামটা করা হয়েছিল, এবং যিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন সেই আমলে উদ্বোধন হয়েছে। এখন অব্দি বামফ্রন্টের সম্পূর্ণ হয়নি কাজ, এটা ওদের দুর্বলতা। উনি বললেন এনটিপিসি অম্বুজার কথা বলেন। হ্যাঁ, অবশ্যই ওনাদের সময় তৈরি হয়েছে। এনটিপিসিতে যতজন কাজ করছে আর অম্বুজাতে যতজন কাজ করছে সবাই ওনাদেরই পরিবারের লোক। আজকে যে নেতা বক্তব্য রাখছেন তার পরিবারের লোক কাজ করছে। কোয়েশ্চেনটা আমার অরুণ স্যারের কাছে, যে বর্তমান এমএলএ গত ইলেকশনে জিতে এসছেন আমাদের ফারাক্কা বিধানসভা থেকে, উনি কথা দিয়েছিলেন 12 কিলোমিটার মধ্যে বিদ্যুৎ ফ্রি করে দিব, 8 কিলোমিটার মধ্যে, এবং সিন্ডিকেট রাজ বন্ধ করে দিব। কিন্তু বর্তমানে সিন্ডিকেট রাজ ডাবল হয়ে গেছে, ডাবল। আমি এই উত্তরটা নেব একদম। আমাদের বর্তমান এমএলএ বিধানসভা ভোটের আগে যে আমাদের ফারাক্কাবাসীকে আশ্বাস দিয়েছিলেন যে 8 কিলোমিটারের মধ্যে, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, বলতে পারলেন না ভালোভাবে, 8 কিলোমিটারের মধ্যে আমাদের কারেন্ট ফ্রি করে দেবে, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, এই প্রতিশ্রুতি কে দিয়েছিলেন? কেন্দ্র আমাদের প্রতিশ্রুতি কে দিয়েছে? বর্তমান বিধায়ক দিয়েছিলেন, তৃণমূলের যে বিধায়ক তিনি দিয়েছিলেন, তার মধ্যে কোনো একটা কাজ করে দেখেন এখনো পর্যন্ত। উত্তরটা নিয়ে আসি, উত্তরটা নেব। বিধায়কের উত্তর। পানীয় জল প্রকল্পে 240 কোটি টাকা টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আর ব্লক হসপিটালের বিল্ডিং শেষ হয়ে গেল, কোন কাজ বাকি আছে? আর ওই এনটিপিসির সঙ্গে যে চুক্তি, সেই চুক্তির কাগজ হাফিজ করে আমি সবার কাছে আসবো, তার আগে অনেক হাত তুলেছে। বিষয়টা হচ্ছে খুব সাংগঠনিক বিষয়গুলো, খুব পজিটিভ বিষয়গুলো আলোচনা হচ্ছে, সকলের শোনা উচিত। ওনারা বলছেন যে আমরা জলের জন্য অ্যালটমেন্ট করেছি, আমরা প্রায় বছর খানেক হয়ে গেল 1003 কোটি টাকা প্রতিটি বাড়িতে গ্রামবাসীর কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য দেওয়া হয়েছে, আজ পর্যন্ত পানীয় জল পৌঁছায়নি। বেশ, আমি উত্তর
চারটা মুদ্রার মধ্যে আসুন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য আর বাসস্থান। এই চারটার মধ্যে তৃণমূল জবাব দেখ কোনটা ভালো কাজ করেছে। আজকে শিক্ষার ব্যাপারে ধুলিসাৎ হয়ে গেছে শিক্ষাটাকে, শিক্ষার কিছু নেই। বলতে দিন আমাকে শেষ করে, এই শিক্ষা বলতে দিন। আজকে এসএসসি পাস করে আজকে 1100 একদিন হলো, আজকে 1100 একদিন হলো কলকাতায় ধর্ণা দিয়ে বসে আছে যে শিক্ষিত ছেলেরা যারা টেট পাস করেছে, কোয়ালিফাইড হয়েছে, তারা আজকে চাকরি পাচ্ছে না, কান্নায় ভেঙে পড়ছে, মাথা নাড়া করছে, আত্মহত্যা করছে। আর যারা অশিক্ষিত ক্লাস 8 পাস টাকার বিনিময়ে, উচ্চ মাধ্যমিক পাস হাই স্কুলে চাকরি পাচ্ছে টাকার বিনিময়ে। এর উত্তর এই শিক্ষিত নিশ্চয়ই নেব বলে, কিন্তু সিপিএম থেকে জানবো উনি কিছু প্রশ্ন করতে চাইছেন। কে প্রশ্ন করবে? আপনি কিছু প্রশ্ন করতে চাইছিলেন তো বলুন। না, প্রশ্ন আমি কার কাছে করব? এরা কেউ উত্তর দিতে পারবে? বলেন, এই যে এত বন্ড বেরোচ্ছে, আমরা এতদিন বলে শুনে এসেছি পার্টি উইথ ডিফারেন্ট। তাহলে যখন এসবিআইকে সুপ্রিম কোর্ট, এরা কোর্ট বলে, সুপ্রিম কোর্ট বলছে যে কি ভাই বলো কে কে টাকা দিয়েছে তোমাদেরকে, যেটা তোমরা চেপে রাখার করছিলে, সংবিধান বেঞ্চ বলছে, হ্যাঁ, তখন এরা কেন বলছে না যে ওদেরকে ঠিকাদারি দিয়ে টাকা নিয়েছি, যে কোম্পানি সেল কোম্পানি মানে অস্তিত্ব নেই, এই তৃণমূলের যেমন শোনা যাচ্ছে, এগুলো খুব মুখরোচক। বিজেপিরগুলো মিডিয়াকে ওরা কিনে রেখেছে, বের করতে দিচ্ছে না। তো সততার সঙ্গে একটা পার্টি কেন বলবে না, হ্যাঁ বলো যে এই 7,000 কোটি টাকা আমরা নিয়েছি, হিমাচলে এমএলএ কিনেছি, গোয়াতে এমএলএ কিনেছি, অন্য জায়গায় এমএলএ কিনেছি। মোদি হাই তো মুকিন হাই, নীরব মোদি, মেহুল চুস্কি, সব আরে ভাই সুপ্রিম কোর্টে আপনারা কি বিক্রি আছেন? যিনি বললেন যে টোটাল ভারতবর্ষের রাজনৈতিক দলের টোটাল ইলেকট্রন বলের টাকা যেটা, সেটা হচ্ছে 20,000 কোটি টাকা। তার মধ্যে ভারতীয় জনতা পার্টি বর্তমানে সেন্ট্রালে বসে আছে, 10 বছর ধরে শাসন চালাচ্ছে, 17টা স্টেটে শাসন করে, তার ইলেকট্রিক বন্ড টোটাল পরিমাণ হচ্ছে 6,000 কোটি টাকা। আর বর্তমান তৃণমূল সরকার একটা স্টেটে বসে আছে, যার একটা বাইরে এমপি নাই, এমএলএ নাই, তার বন্ডের দাম হচ্ছে 1400 কোটি টাকা। আজকে যে কংগ্রেস বড় বড় লেকচার মারছে, আজকে যে বৃহৎ বটগাছ থেকে আজকে শীর্ণ পাতায় পরিণত হয়েছে, তার আজকে 1400 কোটি টাকার বন্ড কোথা থেকে পেল, তাদেরকেও জবাব দিতে হবে। বেশ, আমি এই সব উত্তর নিয়ে আসবো, এই যাবতীয় প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির ফিরছি, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন 24-এর মহারণ কার দখলে সিংহাসন। ফিরালাম বিরতির পরে, 24-এর মহারণ কার দখলে সিংহাসন। আপনারা দেখছেন একেবারে রাজনৈতিক কতটা উত্তপ্ত হয়ে আছে এই ময়দান, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে। তার কারণ স্লোগানে ভরে যাচ্ছে এক পার্টি আরেক পার্টিকে দোষারোপ, কাদা ছোড়াছুড়ি তো থাকবেই। তার কারণ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে। এবার যে লগ্নে আসছি আমরা, সেই লগ্নের মধ্যেই সঞ্চালকের প্রশ্ন থাকবে, সবার থেকে উত্তর নেব, সব পার্টির জন্য প্রশ্ন থাকবে, সব পার্টির থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্নই থাকবে কংগ্রেসের কাছে। প্রশ্নটা শুনতে একটু রোমাঞ্চকর মনে হতে পারে, কিন্তু প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই কোনো ভ্যালিড পয়েন্টে থাকবে। আমার প্রথম প্রশ্ন থাকবে, আলু কত টাকা কিলো নাকি কত টাকা লিটার? আলু কিলো লিটারে কেন বিক্রি হবে? একদমই তাই। নিশ্চয়ই কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছেন, বলুন প্লিজ। রাহুল গান্ধী নিজে বলেছেন। শুনেন, এত দালালি করলে হবে না, মিডিয়াকে নিরপেক্ষ থাকতে হবে, ঠিক আছে? মিডিয়াকে নিরপেক্ষ থাকতে হবে। এই যে অঞ্চল প্রশ্ন করবো, বিজেপিকে প্রশ্ন করবো, মন্ডল সভাপতি বললো এগুলো সব কাজের কথা নয়, এগুলো সব মুখের কথা। বিজেপির কাছে মুখের কথা পাওয়া যায়। 2019-এর ভোট সভা, তার 2014 ভোট লোকসভার ভোটে অমিত শাহ বলেছিল যে প্রত্যেকটা ব্যক্তির অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে, প্রত্যেকটা বছর 2 কোটি চাকরি করে দেওয়া হবে। এগুলো মুখের কথা, আর এগুলো বিজেপি পারে, এগুলো বিজেপি ছাড়া কিছু পারে না। উত্তর নেই, বেশ উত্তর নেব। পরিসংখ্যানটা আমি দেই। বর্তমানে তথ্য নেই, বিনা তথ্যে উড়ে কথাবার্তা মানবেন না। আজকে বলতে হবে, এখানে যারা দাঁড়িয়ে আছেন, এই ন্যাশনাল হাইওয়ে সিপিএম এর আমলে, কংগ্রেস আমলে একই রুটে দুটো বাস চলতো, দুটো গাড়ি চলতো মুখামুখি। আজকে 4 লেন মোদী সরকার করেছে। আজকে কোনোদিন এখানকার লোক ভাবতে পারেনি যে সিঙ্গেল ট্রেন ছাড়া ডবল রেল চলবে। কোনোদিন ভাবতে পারেনি এখানে বন্দে ভারত, অমৃত ভারত চলবে। এখানে কোনোদিন ভাবতে পারে। উত্তর নেব। এটা ভোট জাতীয় কংগ্রেসের 2013 সালে 2019-এর পর, 2014 পর থেকে 2024-এর মধ্যে বিজেপি কোন কাজটা করেছে? বিজেপি শুধু
নাম বদল করেছে, নাম বিজেপি নাম বদল ছাড়া আর কিছুই করতে পারে। আজকে যে উনি বলছেন যে বিজেপি কিছু করেনি, কিন্তু বিজেপি যে গোটা ভারতবর্ষ জুড়ে যে খাদ্য সুরক্ষা দিয়েছে, শৌচালয়, উজ্জ্বলা যোজনা, যে দাদা বলছে তিনিও ফ্রিতে আজকে খাবার খাচ্ছেন। স্বাস্থ্য সাথীর কার্ড যেটা বলছে, স্বাস্থ্য সাথীর কার্ড, সেটা 2012 সালে জাতীয় কংগ্রেসের এগুলো যে দাদা বললে যে মোদী সরকারের খাবার খাচ্ছি, এই দাদার বক্তব্যটা হচ্ছে রাজনৈতিক অনভিজ্ঞতার পরিচয়। ঠিক আছে, আমরা এখানে গণতান্ত্রিক দেশে বাস করছি, আমরা নিজেরা তার বাড়িতে যে রেশন কার্ডটা আছে, যিনি পাচ্ছেন খাদ্য সুরক্ষা দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেস 2012 দূরে দূরে আপনি দূরে যান, 1 মিনিট উনি যে বলছেন যে কি বললেন ওটা, যে কার্ড খাদ্য সুরক্ষা আইনটা কোন সালে হয়েছিল এবং কে প্রণয়ন করেছিল, যদিও বলে দিতে পারে তাহলে ভাবো রাজনীতি সেটা ফিরে পেতে না। কংগ্রেসের বড় বড় দালালি করছে। 3 তালাক আইন ওরাই নিয়ে আসার চেষ্টা করেছিল, জিএসটি ওরাই নিয়ে আসার চেষ্টা করেছিল, ওরাই নারী সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছিল, একটাও পারেনি। আমরা পাস করেছি, বিজেপি পাস। আমার প্রশ্ন শেষ হয়নি। আলুর ওপরে প্রশ্নটা হয়েছিল না, কিন্তু আমার শেষ হলো না। প্লিজ, সিপিআইএমের যে সমর্থক রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, প্লিজ আপনি পোডিয়ামের সামনে থাকুন। প্লিজ আপনাকে তো উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। আপনি বলুন, আপনি কি বলুন, ওনাকে উত্তর দিতে দিন। প্লিজ ওনাকে উত্তরটা দিতে দিন ওনাকে, প্লিজ আপনি বলুন। খাদ্য সুরক্ষা, জলের লাইন, যেগুলো ভালো কাজ সেগুলো স্বীকার করতেই হবে, আবার খারাপটাও স্বীকার করতে হবে। যে মোবাইল রিচার্জ, যেটা বিজেপি ক্ষমতায় আসার আগে 100 টাকায় 3 মাস বলতো কথা মানুষ, আর এখন 650 টাকায় 82 দিন। বিজেপি এসে প্রথম মাসকে কমালো। একজন জিজ্ঞাসা করলো কী করে টাকা বাড়া যায়, মোদিজি বলল আর কি করে গরিবের টাকা মারা যায়, বলছে আপনি মাস 30 দিনের জায়গায় 28 দিন করে দেন। বলছে এটা সম্ভব? হ্যাঁ, তো এটা করলো। পেট্রোল এই দাদা আপনার ওনার আগে জেনে নেন। এবার কেরোস ভাই সিম কিনতে হতো 999 টাকা দিয়ে, সেই কংগ্রেসের আমলে। আজকে শেষের আপনারা বিনা পয়সায় সিম পাই, বিনা পয়সায়। আগে সবার কাছে যাচ্ছি, হ্যাঁ প্লিজ বলুন। কেরোসিন ছিল, গরিব মানুষের ব্যবহার করতো। এই ভাই, কেরোসিন ছিল 14 টাকা লিটার 2014 সালের রেশন দোকানে দেখে নিন। এখন 100 টাকা লিটার। 70 টাকা লিটার ছিল পেট্রোল, 56 টাকা ছিল ডিজেল। তখন বিদেশে পেট্রোল আরো বেশি দামে বিক্রি হতো, এখন কম দামে নিয়ে বিজেপি সেটা বেশি দামে বিক্রি করছে। ওষুধের দাম, যে কোনো একটা ওষুধ 3 গুণ দাম বেড়ে গেছে ওষুধের, 3 গুণ। যে কোনো দ্রব্য সামগ্রীর দাম 3 গুণ বেড়ে গেছে। আর তৃণমূলের সিভিক ভলেন্টিয়ার নিয়ে সবাই করছে, ওদের সিভিক মিলিটারি অগ্নিবীর নাম দিয়ে চালাচ্ছে, আর বলছে দেশপ্রেম। হ্যাঁ, ওদের সমস্ত কিছুতে সিভিক। ওই পাবলিক সেক্টর 2,60,000 পদ খালি রেখে কন্ট্রাক্ট ওয়ার্কার দিয়ে চালাচ্ছে, 5 লাখ সরকারি কর্মচারী খালি রেখে দিয়ে ওই ঠিকা শ্রমিক দিয়ে চালাচ্ছে। এগুলো নিয়ে দেশপ্রেম হয় না? বিজেপির ছেলেদের কাজের দরকার নেই? হ্যাঁ, ওই দরকার হয়ে গেছে। বেশ সুযোগ দেবো আপনাকে, সুযোগ আলু বলার সুযোগ দিন প্লিজ। আমার বক্তব্য শেষ হয়নি, চারিদিকে ঘুরে গেলেন, সবার কাছে নিয়ে যাচ্ছে। আমার বক্তব্য, আপনি প্রশ্ন করেছিলেন আলু কেজিতে বিক্রি হয় না লিটারে। কোনোদিনই আলু লিটারে বিক্রি হয় না, কেজিতে বিক্রি হয়। আলু থেকে সোনা বের হবে কে বলেছিল? নরেন্দ্র মোদী আলু থেকে সোনা বের হয়। দুধ থেকে সোনা বের হয় কে বলেছিল? গোবর থেকে হিরে বের হয় কে বলেছিল?
জিজ্ঞাসা করুন, তথ্য আছে। বেশ, কে বলেছিল বলছি? বিষয়টা হচ্ছে অহেতুক কথাবার্তা বলে লাভ নেই। ওরকম মমতা ব্যানার্জি 1500 কেজির বাচ্চা হয়, কিছু বলে লাভ নেই, কিন্তু রাহুল গান্ধীর এক মিনিট আমি আসবো কিছুক্ষণ আগেই না, প্লিজ বলার সুযোগ দিন, প্লিজ। আমার প্রশ্ন এখানে, আপনি বললেন সুযোগ দেব, আপনি এখনই বললেন যে প্লিজ বলার সুযোগ দিন। আপনি বললেন বিজেপির যিনি প্রতিনিধি আছেন তিনি বললেন যে অহেতুক বিষয় নিয়ে আলোচনা না করলেও হবে। তাহলে রাহুল গান্ধীর সেই ভিডিও নিয়ে বিজেপির মিডিয়া সেলে কেন অ্যাপ্লাই করা হয়? দেখুন, যদি এরকম কথা বলতে কথা ভুল হয় মানুষের, সেটা ব্যাপার নয়। আপনারা এখানে ডিবেট করাচ্ছেন মানুষের উন্নয়ন নিয়ে, এলাকার উন্নয়ন নিয়ে। বিধানসভায় উন্নয়ন হয় একজন প্রতিনিধির দ্বারা, বলি বিষয়টা হচ্ছে যে আপনারা উন্নয়ন বহির্ভূত বা এখানে কাজ কারা কি করেছে, আগামী দিনে কাদের কি মোটিভ, সেই আলোচনা ছাড়া আপনারা একটা যে ডিবেট করছেন এটা কেবলমাত্র সরগোল ছাড়া কিছু নয়। আমি বলতে চাই যে আজকে কংগ্রেস যদি দেশ যদি স্বাধীন করে থাকেন বলেছেন, তাহলে দেশ ভাগ হয়েছিল কিসের জন্য ওনাকে জিজ্ঞাসা করুন। আজকে তৃণমূল যে উন্নয়নের কথাবার্তা বলেছেন, সেই রাজ্যে আজকে একদম গ্রন্থিতে আজকে দুর্নীতি কেন জিজ্ঞাসা করুন। আজকে যে সিপিএম বিদেশিদের আজকে চীনের আজকে তকমাগিরি করছে, আজকে যখন কংগ্রেস পিরিয়ডে যখন চীনের সঙ্গে যখন মানে সীমান্ত ট্রাসেল হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসার পর যখন সীমান্ত ট্রাসেল হয়েছিল চীনের সঙ্গে, চুপচাপ ছিলেন কেন জিজ্ঞাসা করুন। এগুলো হচ্ছে বিষয়। বেশ, আমি উত্তর নেব। ভারতীয় জনতা পার্টি দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল কি জিজ্ঞেস করেন? দেশের স্বাধীনতা সংগ্রামে ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করেছিল কি? গান্ধীর হত্যাকারী এই গোডসের দলকে আমরা কাছ থেকে কোনো কিছু শিক্ষা নেব? প্রধানমন্ত্রীর অফিসেও গান্ধীর মূর্তি থাকে, গোডসে থাকে না। উনি হয়তো কংগ্রেসের উৎপত্তিটাই জানেন না, যে কংগ্রেস কখন জাতীয় দল তকমা পেয়েছিল। বেশ, উত্তর নেব। আমি বলবো কি, এই যে বিজেপি সরকার সব তো বিক্রি করে দিল, রেল টেল এটা ওটা, কেরাসিন আজকে পেট্রোল আর কেরাসিনের যা দাম আছে বলাই যায় না, যা কেরাসিনের দাম অনেকই প্রচুর বেড়ে গেছে। আমার কাছে একটাই প্রশ্ন বিজেপিকে, মূল্য বৃদ্ধি নিয়ে তাদের কি মতামত? বিজেপি প্রশ্নটা শুনে নিন প্লিজ, বিজেপি প্রতিনিধি এবং বিজেপির সমর্থক প্রশ্নটা শুনে নিন। সোনার মানসিকতা বা ওদের মধ্যে ডিসিপ্লিন বোধ কোনো কিছুই নেই, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয়তা বোধ যাদের মধ্যে থাকবে তাদের সোনার মানসিকতা, তারা একজন ভালো শ্রোতা হবে এবং তাদের মধ্যে আমার মনে হয় ডিসিপ্লিনটা থাকা উচিত, এবং বিজেপির মধ্যে সেগুলো নেই। তাই তাদের জাতীয়তা বোধ নিয়ে আলোচনা করা তাদের সঙ্গে আমাদের কখনো শোভা পায় না। তাদেরকে প্রশ্ন করুন যে বিজেপি আজকে মূল্য বৃদ্ধি নিয়ে তাদের দাঁড়া আজকে বিজেপির মূল্য বৃদ্ধি নিয়ে তাদের কি এজেন্ডা, তারা মূল্য বৃদ্ধি নিয়ে তারা কি করছে, এবং আজকে পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, প্রতিনিয়ত সমস্ত প্রাইভেটাইজেশন হচ্ছে, সেই বিষয় নিয়ে কথা বলতে বলুন ওনাকে। তথ্য পরিসংখ্যান দেখবো না, ওনাদের তথ্য পরিসংখ্যান যখন বলে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কোনো দুর্নীতি নেই, পশ্চিমবঙ্গ সব দিক থেকে এগিয়ে, আবাস যোজনায় কোনো দুর্নীতি নেই, তাহলে ওনারা প্রচার কেন করেন? বেশ, বিজেপি থেকে কে বললেন? এক মিনিট, বিজেপি থেকে কে যেন বললেন কংগ্রেস আর তৃণমূল ভাই? আচ্ছা, আমার প্রশ্ন এখানে একটা সংযোজন করব, সেটা হলো যে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এবং কংগ্রেস এরা নয় একেবারে জনসমক্ষে বলছে তারা ইন্ডিয়া, প্লিজ শুনে নিন প্রশ্ন, আপনিও প্রশ্ন শুনবেন না, শুনে নিন। ইন্ডিয়া প্লিজ, ইন্ডিয়া জোট তারা করছে একেবারে সর্বসমক্ষে, কিন্তু প্রশ্ন প্লিজ, তারা সর্বসমক্ষে ইন্ডিয়া জোট করছে, কিন্তু প্রশ্ন উঠছে নীতিশ কুমারের কথা, এনডিএ জোটে তাকে কেন আপনারা নিলেন? দেখুন, এখানে যারা আজকে বলতে দিতে বলুন, এখানে যারা আজকে তৃণমূলের বিরোধিতা করছে, সে কংগ্রেস এই পশ্চিমবাংলাতে একসঙ্গে জোট করে লড়েছে। এখানে যারা সিপিএম এর বিরোধিতা করছে, যে কংগ্রেস, আর আজকে তারা একসঙ্গে জোট করে লড়ছে। কিছুক্ষণ আগে প্রমাণিত হলো, তৃণমূলের বক্তা একটা কথা বললেন, তাতে সমর্থন জোগালেন কংগ্রেস। এ থেকে কি পরিষ্কার হয়, এখানে তৃণমূল কংগ্রেস সিপিএম এরা যেন তেন প্রকারে বিজেপির বিরোধিতা করতে হবে এই মানসিকতা নিয়ে এখানে এসেছে। এরা নিজেদের আদর্শ নীতি দেখে না, এদের বিচারধারা কোনো কিছু নেই। আর
এই যে বললো না, ছোটোবেলা থেকে আমারও একটা আকর্ষণ ছিল যে চরম বিরোধী দলের, আমার বিজেপির কিন্তু ওদের বোধহয় একটা নীতিনিষ্ঠ দল। এবার নীতিনিষ্ঠ দলের কিছু নীতির কথা বলছি, যে 20 বছর ধরে একটা লোক বলে গেল মা মাটি মানুষ জিন্দাবাদ, এখানে কংগ্রেস ভাঙো, এখানে সিপিএম ভাঙো, এই কানাই মণ্ডল, ওকে আমি 50 লাখ টাকা ঘুষ দিয়ে তৃণমূলে এমএলএ করেছি। লোকটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। 20 বছরও একটা জায়গায় মানুষ হলো বললো, আর 2 বছরে ও গিয়ে নীতিবান লোক হয়ে গেল ওখানে। হ্যাঁ, 20 বছর দুর্নীতি। অশোক চৌহান যে সৈনিকদের আবাস তৈরি করতে দুর্নীতিতে মানে একেবারে জেলে যাবে, সে যেই চলে গেল তাকে রাজ্যসভার সদস্য করে নিল। তারপরে হেমন্ত বিশ্ব শর্মা, তারপরে আমার প্রশ্ন এই ইয়াং গ্রুপের কাছে, এদের কাছে, যে আমরা কি, সবাই বলুক। আমার প্রশ্নের উত্তর পাইনি। আমি শিক্ষিত ছেলেদেরকে প্রশ্ন করেছিলাম, আমি কোনো দলের না, শিক্ষিত ছেলেদের কাছে প্রশ্ন রেখেছিলাম যে আজকে শিক্ষাটা কোন জায়গায় গেছে, তাদের চাকরির দরকার আছে না নেই, প্রশ্নটা রেখেছিলাম। 1101 দিন হয়ে গেল, আজকে শিক্ষিত ছেলেমেয়েরা কোয়ালিফাইড করে বসে আছে, তারা চাকরি পাচ্ছে না। তারা যোগ্য কিনা, আমার কথাটা শুনতে হবে, যোগ্য কিনা, এর উত্তরটা আমি পাইনি। আর একটা প্রশ্ন যে দেশ ভাগের কথা যখন এলো, যে দেশ ভাগ কংগ্রেস করেছে, আমি ওর কথায় ঠিক আছে, উনি বলেছেন, নিজের জায়গায় বলেছেন। আমি তার কাছে প্রশ্ন করছি যে আমাদের অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টের যে বিচারপতি, প্রসঙ্গটা অন্য জায়গায় আছি, হাইকোর্টের বিচারপতি, তাকে ভগবান নয় অনেক কিছু মানত এলাকার লোকেরা, শিক্ষিত ছেলেরা, বেকার ছেলেরা, যেভাবে কয়েকটা কেসের উনি রায় দিয়েছিলেন। আজকে বিজেপিতে যাওয়ার পরে, সাংবাদিকের মুখোমুখি হওয়ার পরে সাংবাদিক জিজ্ঞাসা করছেন, কোন একটা সাংবাদিক মনে পড়ছে না এই মুহূর্তে, তাকে জিজ্ঞাসা করছেন যে গডসে না গান্ধী, তাকে ভাবতে হয়েছে। আমার সেই প্রশ্ন আজকে বিজেপির কাছে, গডসে না গান্ধী। প্রশ্ন শেষ। আমার প্রথম প্রশ্ন, আমি আসবো আপনাকে, দ্বিতীয় প্রশ্ন করেছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্ন, কিন্তু তার আগে প্রশ্ন শুনতে হবে। কার কাছে যাব আপনারা ফিক্স করুন, কার কাছে যাব, বিজেপির কাছে যাব না তৃণমূল কংগ্রেস? প্রশ্ন আগে প্রথম করা হয়েছে, তৃণমূল কংগ্রেস আগে প্রশ্ন করা হয়েছে, তৃণমূল কংগ্রেস থেকে উত্তর নেব, দ্বিতীয় আপনার কাছে আসবো। হানিসি প্লিজ, ওটা নেব। উনি শিক্ষা নিয়ে কথা বলেছেন 1101 দিন ধরে, না প্লিজ, না, এই প্রশ্নের উত্তরটা একবার নেব, নিয়ে তারপর আপনার কাছে আসবো। একতরফা ভাবে কাজ করবেন না। আপনাকে যে বললো যে কথাটা, যে গডসে সেটা যেটা চাইছে, এটা উত্তর নেব, অবশ্যই নেব। আগে প্রথম প্রশ্ন করেছে না, প্রথম প্রশ্ন হচ্ছে যে বিজেপি নেতা বলছিলেন যে আর কি, যে রাস্তাঘাটের খুব উন্নয়ন, রাস্তা উনি বোধহয় ওনার গাড়ির টোল ফ্রি করা আছে। এই রাস্তায় আগে আমরা বিনা পয়সায় বহরমপুর যেতাম, এখন বহরমপুর যাওয়া আসার জন্য আমাকে 400 টাকা টোল দিতে হয়। যান না এখান থেকে মালদা যেতে গেলে 200 টাকা টোল দিতে হয়। রাজ্য সরকারের রাস্তাগুলো দেখো, সমস্ত প্রত্যেক বছর 13,000 কিলোমিটার। ওনারা যে কথা বললেন রাস্তা নিয়ে, আজকে আপনি চলে যান কিছুটা গিয়ে ঔরঙ্গাবাদ পার হবেন, দেখবেন রাস্তায় এই এত দূর যেতে হবে আপনাকে। বল্লালপুর যাওয়ার আগে আপনি যদি দেখেন কোনো ডেলিভারি পেশেন্ট যদি যায়, ওনাদের যে হিন্দুস্তানকে কন্ট্যাক্ট দেওয়া আছে, ডেলিভারি পেশেন্টের বাচ্চাটা ওই গাড়িতেই সে প্রসব করে ফেলবে। তাহলে আমাকে যদি এখান থেকে জঙ্গিপুর যেতে 200 টাকার টোল দিতে হয়, 200 টাকার টোল দিতে হয়, তাহলে আমার এই রাস্তা কেন আমি দেখবো যে আমার একটা ডেলিভারি পেশেন্ট যেতে গেলে তার প্রসব এখানে হবে? এবং আমি কংগ্রেসের প্রতিনিধিকে উত্তর দিচ্ছি, উনি শিক্ষিত ছেলেমেয়েদের কথা বললেন তো, যাদের সঙ্গে বিধানসভায় 2016, 2021 জোট করেছিলেন, তাদেরই একজন লয়ার রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যতবার চাকরি নিয়ে জট ছাড়ানো হয়, উনি আবার নিজের সুবিধার জন্য এবং সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নিজ দলকে বারবার করে কেস করেন এবং সেখানে আবার নতুন করে জট তৈরি করেন। এবং তার যিনি শিষ্য ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে আজকে বিজেপিতে পাঠিয়েছেন। অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রত্যেকে একসঙ্গে রয়েছে। উত্তর নেব। নীতিরাম গডসে এবং গান্ধী এবং তার সঙ্গে এই প্রশ্ন সংযোজন ঠিক। আমি কংগ্রেসী বন্ধুর কাছে বা বন্ধু যারা আছে তাদের কাছে আমি কয়েকটা জিনিস তুলে ধরবো। শ্যাম পিত্রেদা, শশী থারুর, গোলাম নবী আজাদ, PM চিদম্বরম এবং প্রমোদ কৃষ্ণম, মহারাজ প্রমোদ কৃষ্ণম বলছে প্রধানমন্ত্রী সর্বোচ্চ সম্মান পাওয়ার যোগ্য পিত্রেদা, আপনাদের কংগ্রেসের লোক। শশী থারুর, মোদি প্রচণ্ড কর্মক্ষম একজন প্রচণ্ড সময় মানুষ। শোনেন, বলছি। তারপরে
প্রধানমন্ত্রী কঠোর পরিশ্রম করেছেন, তাতে কোনো সংশয় নাই। গোলাম নবী আজাদ দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতি ব্যক্তিত্বের মধ্যে মোদিজি প্রধান। এটা হচ্ছে পি চিদম্বরম। আর প্রমোদ কৃষ্ণম, যিনি একটা মন্দির উদ্বোধনে গেছিলেন, উনি নিজে এখনও কংগ্রেসে রয়েছেন এবং প্রকাশ্যে বলেছেন মোদিজির মতন প্রধানমন্ত্রী এবং কর্মক্ষম এবং সর্বসময় পরিশ্রমী লোক হয় না। আর এরা বলে নাকি গডসের কথা, এদের মুখে মানায় না। উত্তর পেলেন আপনারা? উত্তর পেয়েছেন? উত্তর পাননি, প্লিজ। এই দাদা বলছে যে গডসে নাকি ওদের আদর্শ। এটা তো আশ্চর্যের কিছুই নাই, কিছুই নাই। আমি আপনাকে বলি কেন। যে দল ইলেকট্রাল বন্ডের মাধ্যমে পুলওয়ামা হামলার পরে পাকিস্তানের একটা কোম্পানির কাছ থেকে ইলেকট্রাল বন্ডের মধ্যে টাকা নিতে পারে, তাদের কাছে গডসে আদর্শ হবে, এটা আশ্চর্য আর কিছুই নাই। বলছি দাদা, এখন যারা বলছিল রাস্তার ব্যাপারে বলছিলেন আমার তৃণমূলের বন্ধুরা, আমি তাদের বলতে চাই কেদুয়াতে যে টোলটা বসানো হয়েছে সেটা মণিশঙ্কর আইয়ার ওনার নেতা এখনো আছেন, পাকিস্তানে গিয়ে বলে এসেছিলেন যে মোদিকে হটান। মোদি বলতে যায়নি, পাকিস্তানে গিয়ে বলে এসেছিলেন মোদিকে হটানোর জন্য যা করার করণীয় আপনারা করুন, পাকিস্তানকে বলে এসেছিল ওনাদের নেতা। উত্তর নেব কি প্রশ্নটা? মোদিকে হটানোর জন্য আপনারা ব্যবস্থা করছেন, মানে আপনারা পাকিস্তানে গিয়ে বলে এসেছেন। এটা প্রশ্নের, এই প্রশ্নের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই এই প্রশ্নের ভিত্তি নেই। এরা জানে না, এরা রাজনীতি জানে না, এরা রাজনীতির লোক নয়। মোদিকে এমনি কেউ হটাতে পারবে না, ভোটের মাধ্যমে হটবে। তৃণমূল কংগ্রেসে শুনুন, এরা রাজনীতি জানে না। জানলে মোদিকে সরাও, এটা কেউ বলতে পারতো না। মোদি সরলে ভোটের মাধ্যমে সরবে, গায়ের জোরে কেউ সরাতে পারবে না। পাকিস্তানে বিরিয়ানি খায় মোদি। একেবারে বেশ। আমি একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের একটি পক্ষ থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে। আপনি যে প্রশ্নটা করেছিলেন আরো একবার করুন, কেন এত কেবাসের মধ্যে নিশ্চয়ই উনি শুনে থাকবেন। আমার কথা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএম এর একজন আইনজীবী, নামকরা আইনজীবী, তিনি বারংবার পশ্চিমবঙ্গ সরকার যতবার চাকরি জট নিয়ে কাটানোর চেষ্টা করছে, সমস্ত বিষয় নিয়ে চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করছে, ততবার উনি কেন কেস করছেন বারবার করে এবং চাকরি জট নতুন করে কেন তৈরি করছেন, এটা আমার প্রশ্ন। সিপিএম বেশ, প্রশ্নের উত্তর নেব। এই বাচ্চা সব ছেলে ভাইপোর স্থানীয় এদের কথার দিতে আমার দুঃখ লাগছে যে লোকেদের হয়ে এরা বলছে, সেই লোকেদের ওদের উকিল ওকে যখন জাজ প্রশ্ন করছে যে আপনি যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের অবৈধভাবে দেওয়া হয়েছে, আপনি এদের সম্পর্কে কি বলেন? ওই যে কাজ যখন করছে রেখে দেন। হ্যাঁ, আরে যেখানে 50-এর জায়গায় 15 নম্বর পেয়েছে সেইগুলো ধরা হয়েছে। বিকাশ ভট্টাচার্য তো ওই সিটগুলো তৈরি করেনি, সেগুলো যখন বাধা দেওয়া হচ্ছে যে এরা অল্প নম্বর পেয়ে যারা বেশি নম্বর পেয়েছে তাদেরকে টোপলে চাকরি পেয়েছে, এদের চাকরিটা বাতিল করা উচিত কিনা, তখন এদের উকিল কদিন আগেও সরাসরি অন্য একটা এজলাসে, এখন তো এও নেই, ওই অভিজিৎ বাবু না, এখন অন্য এজলাসে উঠছে, সেখানে প্রশ্ন করছে। তো বিকাশবাবু বলেছে আমাকে 1000বার এই কাজ করতে গেলেও আমি করব, যে বেশি নম্বর পেয়ে যে মেধারা বসে আছে তারা বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস যাই হোক, একটা তো সিস্টেম আছে, তারা যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি দিচ্ছে এরা। এদের একবারও বলবে, ওরা যেমন বলছে নাথুরাম গডসে, ওই কথাটা এখানে বলছে, ওদের নেতারা টিভিতে বলছে না যে নাথুরাম গডসে আমাদের আদর্শ, এরাও বলছে না যে যারা 2 নম্বরই করে চাকরি পেয়েছে। বেশ, একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি, কেউ কাউকে কথা বলতে দিচ্ছেন না আপনারা, একেবারে অন্তিম রাউন্ডে চলে এসেছি। এবার শুধুমাত্র প্রতিনিধিদের কাছে আসবো, আমায় ক্ষমা করবেন, একদম শেষ লগ্নে চলে এসেছি। এবার 4 প্রতিনিধি দলকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। একেবারে আপনারা যদি ক্ষমতায় আসেন, যদি সত্যি লোকসভা নির্বাচনে বাংলা আপনাদেরকে চুজ করে নেয়, তাহলে আপনারা বাংলার জন্য কি উন্নয়ন করবেন, এই একইভাবে প্রত্যেকটি পার্টির কাছেই আমি যাব। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। প্রথমত মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলার বেকারত্ব দূর করার জন্য কেন্দ্র থেকে যে বঞ্চনা আমরা দিনের পর দিন সহ্য করছি আর কি, 4 বছর ধরে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ, 6 বছর ধরে 100 দিনের কাজ, যেটা আইনি অধিকার বাংলার মানুষের, সেই আইনি, আরে আপনার কেন্দ্রের সরকারই বারবার পুরস্কৃত করেছে রাজ্য সরকারকে 100 দিনের কাজের জন্য, কেন ভাওতা কথা বলছেন? সেই যে সমস্ত বঞ্চনা পশ্চিমবাংলার মানুষ সহ্য করছে এই বিজেপির আমলে, যেভাবে বিভাজনের রাজনীতি
তৈরি করে মানুষের সমাজকে বিভক্ত করে মানুষের জীবনকে বিপন্ন করতে চাইছে, সেই জায়গায় থেকে মুক্তি দিয়ে একটা সুন্দর সুগঠিত সমাজ, সুন্দর সুগঠিত পশ্চিমবাংলা আমরা পশ্চিমবাংলাবাসীর কাছে তুলে দিতে চাই। এবার আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে আপনারা কি কি উন্নয়ন করবেন? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মাননীয় রাহুল গান্ধী বলেছেন 5টা দাবি আমরা পূরণ করব। আমরা যেটা কমিটমেন্ট করি পাবলিকের কাছে আমরা সেটা পূরণ করি। এক হচ্ছে 1 লক্ষ টাকা করে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে চলে যাবে বছরে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর 50% চাকরি সংরক্ষণ মহিলাদের জন্য। তৃতীয় নম্বর কিষানদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া। তারপরে যতগুলো ভ্যাকেন্সি আছে, যতগুলো জায়গা খালি আছে চাকরি করে দেওয়া। এবং আরেকটা যেটা বলেছে, যেটা যাই এই মুহূর্তে মনে পড়ছে না, আর একটা বলেছে রাহুল গান্ধী, এই 5টা আর একটা সব সরি স্বতন্ত্র মিডিয়া যে বলে মিডিয়ারা স্বতন্ত্র থাকবে, মিডিয়াদের গোলাম থাকবে না কাউরি। এইটা এই 5টা কমিটমেন্ট করেছেন। কংগ্রেস আসলে এই 5টা ইমপ্লিমেন্ট হবে। আপনার 1 মিনিট সময় শেষ। এবার আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 1 নম্বর হচ্ছে যে আমাদের প্রার্থী তো অন্য কেউ ঠিক করবে, যাদের প্রার্থী আছে কে কোন দিকে কখন থাকবে প্রার্থী দেখে তো লাভ নেই। আমি চাইবো যেই প্রার্থী হোক, ফারাক্কায় যারা আসবে একটা যেন শিক্ষিত মার্জিত এমপি হয়, যে এখানকার সমস্যাগুলো, এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে, যে আরে অক্সফোর্ড চলে না যায়। আমার কথা হচ্ছে জিতলে না, ও যদি জিতে আমার শুভেচ্ছা থাকবে। এখানে ক্রিটিক্যাল সমস্যা কিছু আছে, এনটিপিসি, ফারাক্কা ব্যারেজ। বিজেপির 18টা এমপি জিতেছিল, মোদির রাজ্যের চাইতে সেটা সংখ্যায় খুব কম নয়। এখানে আমার পশ্চিমবঙ্গে 18টা এমপিকে কাজ করতে দিল না মোদি। হ্যাঁ, গুজরাটে যে কাজটা করলো তারা এখানে করতে পারতো। 100 দিনের কাজ এখানে 3 বছর ধরে বন্ধ। আবাস যোজনার টাকা 3 বছর ধরে বন্ধ রাজ্যের। 3 বছর কেউ চেঁচালো না। মোদি আর দিদি ভোটের আগে কম্পিটিশন করছে, ওদের 50টা টিম পাঠিয়েছে। দুর্নীতি হলে কেস করলো না কেন? ওরাও 3 বছর আগে এই চেঁচাবে না বেশি। হ্যাঁ, আরে 2 নম্বরই লোকদের কি উত্তর দিব? 2 নম্বরই আমি সিন্ডিকেটের আমি প্রথমে সিন্ডিকেট বন্ধ করব, তৃণমূলের যে নেতারা ভাগ পাচ্ছে সেগুলো বন্ধ করব। আপনার 1 মিনিট সময় শেষ। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আমরা যদি পশ্চিমবঙ্গে এই যে 2024-এ যে ভোট হবে তাতে যদি আমরা পশ্চিমবঙ্গে আমরা টার্গেট রেখেছি 35টা আসন পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা আগামী দিনে যে আমরা রূপরেখা রেখেছি সেটা হচ্ছে যে আজকে যারা ক্ষমতায় বসে আইনের শাসন নয়, শাসকের আইন চালাচ্ছে, আমরা প্রথম হচ্ছে যে আইনের শাসন এখানে প্রচলন করব। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ রাখবো। আমরা আজকে মিডিয়ার স্বাধীনতা যেখানে আজকে হরণ করা হয়েছে সে স্বাধীনতা আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে যে নেতারা আজকে মানে কয়লা, গরু, সোনা, বালি পাচারের সঙ্গে জড়িত এবং পঞ্চায়েত থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যারা দুর্নীতিতে যুক্ত, তাদের যাতে যথাযথ শাস্তি পায় আর মানুষের উন্নয়নের টাকা যাতে মানুষের কাছে যায় এবং ডাইরেক্ট বেনিফিট পায় সেই সুবিধা করব। 100 দিনের কাজের যাতে কোনো নেতার পকেটে না যায় সেই ব্যবস্থা করব। পশ্চিমবঙ্গে যাতে প্রশাসন সঠিক তাদের নিরপেক্ষভাবে তাদের শাসন কার্য চালায় সেই ব্যবস্থা করব। আপনার 1 মিনিট সময় শেষ, আপনি সংক্ষেপে বলবেন। এই গণতন্ত্রের নামে আমাদের হাতে সময় বেশি নেই, আপনি বলুন। গণতন্ত্রের নামে এই যে টিভিতে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপলের জায়গায় মোদির গ্যারেন্টি বলছে, এটা বৈধ? দিদির গ্যারেন্টি বলছে, একটা সরকারের গ্যারেন্টি বলবে, মোদির গ্যারেন্টি। মোদি মরে গেলে বিজেপি দল উল্টে যাবে। একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। আমি ক্ষমা প্রার্থী যাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছতে পারিনি, কিন্তু যে কথা বলে আজকের এই শো শেষ করব, একটা জিনিস নিশ্চয়ই এই মুহূর্তে যারা 24-এর মহারণ কার্ড দখলের সিংহাসন দেখেছেন তারা একটা জিনিস খেয়াল করেছেন, বিভিন্ন সমর্থকদের থেকে একটা বিষয় বারবার এসছে, মিডিয়া দালাল। আমি যখন বিজেপির কাছে গেছি তখন কংগ্রেস থেকে বলা হয়েছে, যখন কংগ্রেসের কাছে গেছি তখন তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে, তখন তৃণমূল কংগ্রেস থেকে গেছি তখন বিজেপির থেকেও বলা হয়েছে। কিন্তু একটা জিনিস কংগ্রেস থেকে বলা হয়েছে, বলেছেন যে দালালি না করতে, বলেছিলেন তো? আমাকে
হ্যাঁ হ্যাঁ মিলেছেন? বেশ, এবার আমার প্রশ্ন, বেশ না 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 ফ্যাস, এবার কথাটা শুনুন, এবার প্রশ্নের উত্তরটা এবার আমাদের দিই। কিন্তু একটা জিনিস ঠিক, একটা জিনিস ঠিক, আমাকে বলার উত্তর দিন। একটা জিনিস শুনুন, সবাই দালাল বলেছে, সবাই দালাল বলেছে, প্রশ্নটা এখান থেকেই। তাহলে আমরা নিরপেক্ষ আছি, এটা এটা প্রমাণিত যে আমরা নিরপেক্ষ আছি, না হলে সবাই দালাল বলতো না, রাইট? এগুলো বলে আজকে স্পেশাল শো শেষ করব। নমস্কার, আপনারা নিশ্চয়ই 24 মহরণ কার্যকরী সিংহাসন ঘটনা দেখেছেন।